গানটা রিলিজ হওয়ার পরে ইট বিং ম্যাসিভ। আমি কি বলেছি আমাকে পৃথিবীতে আনো? আমি তো বলিনি। তো সে তো আমার মাকে ভালোবেসেই বিয়ে করেছে না? সে আমার মাকে কষ্ট তো দিয়েছে। আমার কি অপরাধ? আমার একটা প্রশ্ন সব সময় থাকবে। কোনদিন জিজ্ঞেস করছো জন্মদাতারে? উত্তর নেই। সে তো কখনো আমাকে কোলেও নেয়নি। হ্যাঁ, তার কারণেই তো আমার জীবনে যত সব জ্বালা যন্ত্রণা। আমার তার নাম নিলেও আমার ঘৃণা লাগে। না খেয়েও থাকতে হয়েছে আমার বাবার জন্য। আমার বাবা বাজার করে তার বোনদের নিয়ে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করতেছে। আমার মা আর আমি এদিকে, আমাদের তো মনেও নাই। মিষ্টি একটা বাচ্চা, তারে কোলে নেবে না, আদর করবে না। সে অনেক টর্চার করেছে আমার আম্মুর প্রতি, আমার প্রতি তো করেছেই। এটা তো কি বলবো। আপনি আজকে হাত ঝাড়া দিলে 100 মানুষের 1 মাসের খাবার হয়ে যায়। আপনার পেটে খাবার ছিল না। মানুষ বাইরে থেকে আমাকে দেখলে হয়তো বা ভাববে আমি অনেক খুশি, অনেক হাসি খুশি, খুব চিল, একদম আমার লাইফে কোনো প্যারা নেই, আমার সবকিছু আছে। কিন্তু এই সবকিছু কি আমার এমনি এমনি হয়েছে একদিনে? না, আমি অনেক ঘুরছি, অনেক কষ্ট পাইছি, সব জায়গা থেকে, সব কিছু থেকে। আই এম সরি। প্লিজ টিস্যু দাও। আমি অনেস্টলি খুশি হয়েছি আপনার থেকে। মানে গানটা রিলিজ হওয়ার পরে ইট বিং ম্যাসিভ হিট। অ্যান্ড আলভিয়ার আপনাকে এত সুন্দর লাগছে আর নাচগুলো এত জোশ। কিন্তু আমি সামনাসামনি দেখে খুব অবাক লাগতেছে যে এত ঠান্ডা ঠান্ডা মানুষ কেমনে হয়। অ্যাকচুয়ালি কোনটা আপনি, ওইটা না এটা? দুটোই। ব্যাখ্যা করেন যে। ব্যাখ্যা বলতে আমি যখন স্পটে থাকি, সেটা কাজের ক্ষেত্রে হোক, যে কোনো কাজ, ছোট হোক বা বড় হোক, তখন ওইটাই আমার মাথার ভিতরে থাকে, সেটা রিয়েল লাইফে হোক বা ক্যামেরা অন স্ক্রিন হোক। আমি ওই কাজে আসবো, আগে আপনার ব্যক্তি জীবনে একটু অনুমতি দিলে আসতে চাই। পড়ালেখা কোথায়? পড়ালেখা তো নারায়ণগঞ্জে করা হয়েছে। নারায়ণগঞ্জের মানুষ দেখলে আমরা সালাম দেই, ভাই সালাম আলাইকুম, একটু বাড়িতে যাইতে চাই। এরকম হয়েছে, বাট অনেকে বলে, আমি জানি না কেন, আমি তো নিজেই ভয় পাই। বেনিফিট লাগে না এটা একটা নারায়ণগঞ্জের মেয়ে হওয়াতে? সবাই একটুখানি ডরে থাকে। হ্যাঁ, এটা তো আছেই। এটা হয় অনেক ক্ষেত্রে, ভালো লাগে, মাঝে মাঝে একটু ভালো সাজার চেষ্টা করি, কিন্তু ভিতরে অনেক ভয় থাকে। কখনো কখনো মারছেন? হ্যাঁ। কাকে বলার দরকার নেই, কেমনে সেটা বলেন। কিভাবে? ওইটা অনেক আগে। আমি বলছিলাম নারায়ণগঞ্জের মানুষ ডাকাইত। বলেন। হ্যাঁ, না, আমাকে যে কোনো একটা বাজে কথা বললো, মানে আচ্ছা। একটা প্রোগ্রাম ছিল হ্যাঁ, শিল্পকলাতে, আচ্ছা। সেখানে শেষ করে আসার সময় সে আমাকে একটা বাজে কথা বলে এবং আমাকে টাচ করার চেষ্টা করে। ভেরি ব্যাড। দ্যাট টাইম আমি তার হাতটা সাথে সাথে ধরি। ধরার পর দেন সে আমাকে বলতেছে যে আমার হাত কেন ধরছে? আমি বললাম, তুমি এটা কি করলা? দেন আমার সাথে এক কথা দুই কথা তর্ক করতেছিল। দেন হক স্টিক ছিল। আন্টিকে ফোন করে বলি যে হকি স্টিক নিয়ে আসো। তো আমি ওকে তখন মারি, চড় মারি, বাট ও আমার আন্টি আসতে আসতে ও চলে যায়, তখন অনেক খোঁজাখুঁজি করি। অবশ্য তারপর থেকে আমাকে গুন্ডা বলে অনেকেই। বাস এইটুকুই। মানে হকি স্টিক নিয়ে দাবড়ায় বেড়াইছেন, খুঁজে বেড়াইছেন ওরে। হ্যাঁ। আমি সরে, আমার কাছে পানির বোতলটা আছে খালি। আমার ভেরি গুড বয়। নাচ কেমনে শেখা যায়? নাচের বিষয়টা হচ্ছে একদম ছোট থেকে। আচ্ছা। আম্মুর মুখে শুনতাম যখন নাকি আমি অনেক ছোট ছিলাম, আমি ফ্রক পরতাম, তো ফ্রক ধরে ধরে ডান্স করতাম। যখন থেকে বুঝতে শিখি তখন তো টিভি আমার, যদি ওস্তাদ আমরা যেটাকে বলি টিভি দেখে, টিভি খাঁ। হ্যাঁ, টিভিতে যেটা দেখি সেটা কপি করি, একা একা কপি করার চেষ্টা করি। আমার মনে আছে আগে ট্যাপ চলতো, ট্যাপ রেকর্ডারের এরকম। তো আম্মু ওগুলো দিয়ে শাবনূরের গান শুনতো। ও আই লাভ শাবনূর। তো আম্মু যখন বাহিরে যেত, বাসায় যখন কেউ না থাকতো, তখন ওগুলো প্লে করে দরজা লক করে আমি একা একা ডান্স করতাম। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে। তো আম্মু একদিন হঠাৎ দেখে ফেলে, তো উনি বাইরে দাঁড়িয়ে থাকে, নক করে না, উনি দেখতেছে, অনেকক্ষণ দেখতেছে আমি কি করি। তারপর ঘরে ঢোকার পর আমাকে বলতেছে বড় হও।
দেখা যাক। আর কিছু না? সো ইউ গট দ্য সিগন্যাল যে ওকে আমি বড় হই। দেন বড় হওয়ার পর কোন টিচার দিছিল? হুম, কারণ আমি তো পারতেছি, আমার তো লাগতেছে না। আর আমাদের তখন ওরকম কন্ডিশন ছিল না আসলে। আন্ডারস্টুড। আমাদের 10 বছর আগে অনেক কঠিন ছিল বাংলাদেশ। এখন তো আমরা সবাই সবকিছু শিখতে পারি, সহজও আছে অনেকটা। হ্যাঁ, পারিবারিকভাবে অনেক বেশি রেস্ট্রিকশন ছিল। রেস্ট্রিকশন বলতে কি, অনেক বাধা বিঘ্নতা ছিল। যদিও আম্মুর কাছ থেকে ফুল সাপোর্ট পেলেও আত্মীয় স্বজন কারো কাছ থেকে কোনো রকম হেল্প বা সাহায্য, কথা দিয়ে হোক বা যে কোনো কিছু দিয়ে হোক, কখনো আত্মীয়রা বড় অদ্ভুত জিনিস না? আমার সাথে থাকবে আবার আমার খোঁচাবেও। ফেস করছেন আপনিও? অনেক। বলেন না একটু। এখন যেমন জেরিনকে বাংলাদেশে 1 নম্বরে চিনে সবাই। এভরিওয়ান লাভস ইউর ড্যান্স, ইউর থিং, ইউর হোয়াট ইউ আর ডুইং। ইন্ডিপেন্ডেন্ট নারী হিসেবে তো সবাই রেসপেক্টের চোখে দেখে। চেষ্টা করেছি ভালো কিছু দেওয়ার জন্য, বাট আমি আসলে ফ্যামিলিগত কোনো বিষয় তুলতে চাই না। তাদের নাম নিলেও আমার মানে ভালো লাগে না আসলে। আমি আমি এতটা তাদের প্রতি মানে অখুশি যে তাদের নামটাও আমি নিতে চাচ্ছি না। একমাত্র শুধু আমার মা ছিল যে সব সময় আমার সঙ্গ, সব সময়। এবং মাশাআল্লাহ। সে মায়ের আগে আমার খুব ভালো একটা বন্ধু। আমার এমন কোনো কাজ নেই যে সে জানে না, হুম, এবং যে কোনো কিছুর পরামর্শ আমি তার থেকেই নিই। মাশাআল্লাহ। তো হয়তোবা সেজন্য এই পর্যন্ত আসা কোনো কিছুতে। মানে সবকিছুর পেছনে সবকিছুর শুরুতে আম্মা যান। আম্মা, হ্যাঁ। মাশাআল্লাহ। বিদেশে যাওয়াটা কখন কিভাবে? আসলে মিডিয়াতে কিন্তু আমি অনেক বছর একদম ছোট থেকে, ওই যে বললাম আমার ভালো লাগা একটা কাজ করে। হুম। তো তার মানে দিস ইজ নট ইউর ফার্স্ট ওয়ার্ক। এটা মানে না, এটা বিগ বাজেটের আমার একটা ফার্স্ট ওয়ার্ক, দেন? কিন্তু এর আগে অনেক ছোট ছোট কাজ করেছি, অনেক শোতে, ডান্স শোতে আমি আচ্ছা, করেছি, আচ্ছা, আচ্ছা। মাই টিভিতে, ওকে। তারপর ছিল। হ্যাঁ। এবং আমি অনেক জায়গায় গিয়েছি, যখন আমাকে যারা ডেকেছে আমি গিয়েছি, দেখেছি, মিশেছি অনেকের সাথে, চান্সও পেয়েছি। কিন্তু দিন শেষে যখন গিভ অ্যান্ড টেকের ব্যাপারে উফ, কথাটা আসে, উফ, 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 উফ। সেটা আমার দ্বারা হতো না। দেন সেখান থেকে চিন্তা করলাম, ইভেন আমি ওখানে বলে আসছি, আমি মরে যাব, তারপর আমি এভাবে কাজ করব না, যেন ভবিষ্যতে কেউ কোনোদিন আমাকে বলতে না পারে আমি কারো হাতে ধরে, পায়ে ধরে, কারোর সাথে ঘুমিয়ে আমি আজকে এই পর্যন্ত এসেছি। আমি তখন অনেক ছোট, আমার বয়স কত, 16 বছর হবে। দেন ডিপ্লোমা কমপ্লিট করি কিসের উপরে? হসপিটালিটির ভিতরে, হুম। দুবাইতে। ও মানে পড়েছিলেনই ওখানটায়? না, এখান থেকে কমপ্লিট করি একটা জায়গায়, আমি খোঁজ নেই, জি। এটা অনেক স্টোরি আর কি। হ্যাঁ। মানে চিন্তা করলাম যে আমি কাজ করব, নিজে ইনকাম করব, নিজের টাকা দিয়ে করব, শখ যেহেতু করেছি পূরণ সেটা আমি করব, টুডে অর টুমরো। ওকে। দেন সেই পারপাসে সেখানে যাওয়া, গিয়ে সেখানে আমি কন্টিনিউ 2 বছর সার্ভিস সুপারভাইজারের জব করি। বাহ! ও একা, একা যাওয়া? হ্যাঁ, আমার পরিচিত লোকজন আছে বাট ওখানে। মানে ফ্যামিলি ছাড়া একা হ্যাঁ, রান একা করা? রান করা। ভেরি গুড। তাহলে তো অনেক মেন্টালি আপনি অনেক স্ট্রং ছিলেন। খুব, কারণ আমি এত কিছু আমার জীবনে আমি মাটি দিয়েছি, এটা বলার বাইরে। তো এগুলো আমার কাছে কিছুই না আসলে, আমার কাছে মনে হয় না কিছু। আমি কি মাটি থেকে একটু উঠাইতে পারি? বলেন না। এগুলো বলতে গেলে অনেক, মানুষ বাইরে থেকে আমাকে দেখলে হয়তো বা ভাববে আমি অনেক খুশি, অনেক হাসি খুশি, খুব চিল, একদম আমার লাইফে কোনো প্যারা নেই, আমার সব কিছু আছে। কিন্তু এই সব কিছু কি আমার এমনি এমনি হয়েছে একদিনে? না, আমি অনেক ঘুরছি, অনেক কষ্ট পাইছি, সব জায়গা থেকে, সব কিছু থেকে, ঘুরে না ঘুরে খাওয়ার কষ্ট ঘুরে করছেন ঘুরে। কখনো? হুম। আপনি আজকে হাত ঝাড়া দিলে 100 মানুষের 1 মাসের খাবার হয়ে যায়। আপনার পেটে খাবার ছিল না। কত সালে? ছোট ছিলাম তখন অনেক। বাবা? আই সরি। প্লিজ টিস্যু দাও।
এই হাসি মুখের ভেতরে যে চোখের জল আছে যে আমার কোনো ধারণা ছিল না। বলি প্লিজ সে কোটি মানুষের হয়তো ইন্সপিরেশন হবে কোত্থেকে কেমন করে উঠে এসছো, যতটুকু বলা সম্ভব। আমাকে নিয়ে হয়তো অনেকের অনেক মন্তব্য, অনেক কিছু করে। আমি নিউজেও বলেছিলাম আমি এগুলো কেয়ার করি না, কারণ আমি কিভাবে আসছি, আমি কতটুকু সৎ, আমি কি করেছি এগুলো আমি জানি। আমি যদি খারাপ কিছুই করতাম তাহলে আমি আসতে পারতাম না, এত অল্প বয়সে সাকসেস আনতে পারতাম না। অবশ্যই এর পেছনে আমার মায়ের দোয়া আছে, কারণ বাবা মায়ের দোয়া না থাকলে আগানো সম্ভব হয় না কখনো। এই ব্যক্তি আমার জন্য যা করেছে, আমি এই ব্যক্তির জন্য যতদিন বেঁচে আছি সবকিছু আর কি আমি চাই। কি করেছে? থাক, এত কিছু না বলি আসলে, যতটুকু বলা যায় প্লিজ। আমি চাচ্ছি না। মিডিয়াটা হচ্ছে আমার একটা ভালোবাসা। এখানে আসছি, নিজের শখ ছিল ছোট থেকে, শখটা পূরণ করার জন্য। তুই এখনো ছোট ছিল, এখন অনেক ছোট। হ্যাঁ, এ বয়সে খেলে বেড়ানোর বয়স, নিজের মনের মতো দৌড়ায় বেড়ানোর বয়স, প্রেম করবে ঘুরে বেড়ানোর বয়স। আপনি কাজ করতেছেন 16 বছর বয়স থেকে, যখনও কাজের সার্টিফিকেটই হয় না মানুষের। এটাই তো বললাম, অনেক কিছু পাড়ি দিয়েছি আসলে। এজন্য এখন কারো কথা না আর গায়ে লাগে না। আমি অনেক মানুষ দেখছি, মানুষ চিনে ফেলছি। এখন কিন্তু আত্মীয়র অভাব হয় না। হুম, এখন ভালো সময় যখন আসছে, তারাই কিন্তু আমাদের কাছে তাদের হেল্প, তাদের প্রয়োজনে আসছে। এবং আমার মা এমন একটা ব্যক্তি, কাউকে ফেরায় না। আমি মাশাআল্লাহ, তার সাথে রাগারাগি করি, মাশাআল্লাহ। তুমি দিচ্ছ কেন, একটু ওয়েট করো না, চাইলেই দিতে হয়। দিয়ে দিক, দিক, তারা পাক, সমস্যা নেই, বাট একটু ঘুরায় দাও না, তা একটু তো মা শান্তি করবে লাগবে। না, তা তো মা করবে না। করবে না, এটাই আমার মায়ের সমস্যা। আর আমার মায়ের এই দুর্বলতাটা কি সবাই কাজে লাগে, সবাই ব্যবহার করে আমার মাকে। বোকা শোকা। আপনি যা বলবেন আমার মা তাই মেনে নেবে, এত বোকা। যে কেউ আমার মায়ের ব্রেন ওয়াশ করতে পারবে। বোকা আপনিও কম না মনে হচ্ছে। অনেক ছিলাম, এখন মনে হয় নাই। দুয়ের লাইফ কেমন ছিল শুরুতে? প্রথম যখন আমি যাই তখন তো আমি কান্না করি, এ পাশ থেকে ও পাশ মাটিতে, বাসায় চলে যাব। ভাল লাগতেছিল না, একটা বন্দি, চিনি না কিছু, ভাষা বুঝি না। দেন মনে একটা জিদ আসলো যে যেই কারণে আসলাম এটা তো কমপ্লিট করতেই হবে, মুখ দিয়ে যেহেতু বের করেছি এটা তো আমাকে করতেই হবে। সাবাস, সাবাস। তারপর একটু 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 করে আগানো আর কি। কিছু, তখনও কিন্তু আমার ফ্যামিলি আমিই মেনটেন করতাম। আপনার আর্নিং এ আপনার ফ্যামিলি চলেছেন। আমার মা আমাকে তার ছেলেই ভাবে। আপনি অভাগা না অসহায় আমি বুঝতে পারতেছি না। আমি অনেক অনেক মানে লাকি একজন পার্সন। মেলে না তো, লাকি মানুষ এরকম হয় না তো। লাকি এই জন্যই, ওই যে এমন একটা মা পেয়েছি, এই জন্যই তো বেঁচে আছি, নাহলে কবেই তো মরে যেতাম। ব্যবসা শুরু কতদিন পরে? 2 ইয়ার্স। মানে চাকরি করতে করতে ব্যবসার দিকে যাওয়া। একদম নিজের শখগুলো মাটি দিয়ে দিয়েছি। প্রয়োজনীয় জিনিস যেগুলো বাড়িতে প্রয়োজন সেটা দিয়ে সব কিছু একটু একটু করে, মানে আমি, আমার একটা অ্যাকাউন্ট ছিল, অ্যাকাউন্টে রাখতাম। দুবাইতে অফকোর্স বিজনেস করতে গেলে কিছু ক্যাশের প্রয়োজন হয়, ব্রেনেরও প্রয়োজন হয়। তো সেখান থেকে একটু 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 করে জমানো, যে আমি এই কাজটা করব। ঘুরলাম কি করলে, কোনটা করলে আরেকটু আগে যাওয়া যায়, আরেকটু আগে যাওয়া যায়। দেন মনে হলো যে রিয়েল এস্টেট এটা সবচেয়ে ভালো প্লাস পয়েন্ট। দেন ওকে, এভাবে ওভাবে করে কোনো রকম করে নিজের লাইসেন্স করলাম, সব কিছু কমপ্লিট নিজের করলাম। নামে ট্রেড লাইসেন্স, তার মধ্যে অনেক কাগজপত্র and অনেক কিছু হিসাব। হ্যাঁ, দেন দেন তারপরে স্টার্ট করলাম ওখানে। এখন এখন বন্ধু বান্ধবের অভাব নেই, এখন অনেকেই আছে আমার। কি বলবো, আসলে বলতে ইচ্ছে করে না কিছু, থাক না। মজা লাগে না দেখতে, যেদিন অনেক
কই ছিলি? সব তো চিনি ভাই। লাগে। ধরেন, জানি না, আপনি যদি বলেন যে আমার জিদ এই কারণগুলোতে বাড়ছে সফল হওয়ার জন্য, কি? এক তো বললাম ডিরেক্টর প্রডিউসারদের কথা, গায়ে লাগতো খুব। খুব গায়ে লাগতো যে কি মনে করে, আমি তাকে চিনি না জানি না, সে কিভাবে আমাকে এই ধরনের কথা বলে। আর সবচেয়ে বড় কথা, আমি তখন এই সব কিছু বুঝিও না। ওর বয়স তখন 14 থেকে 15। বাচ্চা, শিশু। আমি এরকমই, আমাকে না মানে তখন একটু বড়ই লাগতো দেখতে, মানে লম্বা চওড়া। লম্বা চড়া লাগতো। হ্যাঁ। তো আমি বলতাম কিভাবে বলে এগুলা, লজ্জা করে না? আমি বুঝি না যে এই জিনিসগুলো, সেগুলো তারা আমাকে বোঝাতে আসে, এই যে কি। এখান থেকে একটা, আর ছোট থেকে তো শখ ছিলই। দ্বিতীয়ত এই যে এত কাছের মানুষজনদের থেকে এত বেসিক্যালি মূল টার্গেট, এটা তো কিন্তু ওটা শখের জায়গা, কিন্তু মূল টার্গেট ছিল আমার কেরিয়ার। আমার এই অবস্থান থেকে পরিবর্তন হতে হবে এনিহাউ, বাট সেটা সৎভাবে। এটা কি ছোটবেলা থেকে মাথায় ঢুকে গেছিল যে আমি বদলটা করব? হুম। ওকে, বাট ছোটবেলায় তো মানুষ হয় চকলেট কেনার চিন্তা করে, নাহলে খেলনা। ওই যে বললাম, আমি এত কিছু দেখছি যখন থেকে আমি বুঝতে শিখি, মানে আমার মুখের কথা আমি 8 মাসে কথা বলেছি। হ্যাঁ। সবাই বলেছে আমি নাকি মারা যাব। হ্যাঁ, তাই তো হয়। হ্যাঁ, কিন্তু এর ভিতরে জিন আছে, এ মারা যাবে। আল্লাহ। তো জিন, তাক জিন তামাক জিন আছে। তো রাত্রে কিছু দেখেন আশেপাশে? হুম, এই সিরিয়াসলি? এই মিথ্যে বলবো কেন? কি দেখেন? আছে, অনেক কিছু দেখি, কিন্তু আমার কিছু করে না। ছেলে জিন না মেয়ে জিন? ছেলে, অবশ্যই ছেলে। অবশ্যই ছেলে। দেখতে কেমন? দেখতে কেমন, ঋত্বিকের মতো নাকি সালমানের মতো? আমি তো চেহারা দেখিনি কখনো, তাইলে কি দেখেন? অনুভব করি নিঃশ্বাসের শব্দ, এরকম কিছু আর কি। হ্যাঁ হ্যাঁ, ওরা কি কাজকর্ম করে না শুধু বসে থাকে? ওরা শুধু বাস দিতে পারে আমাকে। এক্সপ্লেইন ইওর অনার। কেমনে? বাস মানে এই যে আমার জীবনে এত কষ্ট দূর তো করেই না, উল্টা আরো মানে ঢিলা করে দেয় আসলে। কাজকর্ম থামা, এটা এটা করে। Okay, কিন্তু বসে হাঁটে বা আমাকে দেখে, এগুলো অনুভব করি। আপনাকে তো জিন না, যে কেউ দেখবে। এহ, ওদের আর কি দোষ বলেন? এরকম সুন্দর হলে তো ভাই ওদের দোষ দিয়ে লাভ নাই। আমি অত সুন্দর না, আমাদের বাংলাদেশে আরো অনেক সুন্দর সুন্দরী মেয়ে আছে। মাশাআল্লাহ। তবে আমাদের পার্টির প্রথম গান আপনি। ধন্যবাদ অনেক, আপনারা এটা ভালোভাবে নিয়েছেন। আমি সাকসেস আমার কাছে মনে হচ্ছে। And it was a big budget. It looks big. It's look gorgeous. How did you do it? Plan কেমনে? কেন মাথায় আসলো and all? একে তো শখের জায়গা ছিল, ইভেন আমার কোম্পানির যত মানুষজন ছিল তারা আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করেছে যে ক্যারি অন, আমরা আছি আপনার সাথে। তারা জানে তো আমার শখের ব্যাপার, তারা জানে আমার স্ট্রাগলের ব্যাপারগুলা, তারা সবাই আমাকে খুব By ভালোবাসে। the way, you're so confident. The way we speak, it's beautiful. দেন আমি ভাবলাম বাংলাদেশে তো অনেক গান আছে, কিন্তু গান করলে করার মতো করতে হবে, Okay. না হলে না। এই গানটা কেমনে আসলো? প্রথমে এই মিডিয়াতে যখন প্রথম ঢুকি, আমার এই গানের যে ডিরেক্টর, তার সাথে কিন্তু আমার ফার্স্ট পরিচয়। সেও তখন মিডিয়াতে মেবি নতুন, সে এডিটর ছিল। দেন আমি কে? ভাবলাম নাম কি ওনার? দীপক ভাইয়া। ওকে। তো আমি ভাবলাম যে প্রথম কাজ করব, যার সাথে প্রথম পরিচয় হলো, যার মাধ্যমে, ওনার মাধ্যমে আমি কাজী শুভর একটা গান করেছিলাম, কাজী শুভর। ওকে। চোখের তারা। হুম। ফার্স্ট কাজ ছিল। দেন আমি ভাবলাম কাজটা আমি ওনাকে দিই, নাহলে ভাববে আমার দ্বারা প্রথম কাজ করলো, আমাকে ভুলে গেল, যখন জানতে পারবে। আমি চাই নাই তাকে আপসেট করতে। আমি জানি সে একজন এডিটর, বাট তারপরেও আমি তাকে দিই কাজটা। দেন তাকে বলি গান নেওয়ার জন্য। আকাশ দাদাকে তো আমার খুব ভালো লাগে। দেন উনি কথাবার্তা বললো, উনি প্রথমে অন্য একটা গান দেয়, ওটা আমি বলি যে না আমার এটা ভালো লাগতেছে না, অন্য কিছু আর একটু বেটার, এই টাইপের হবে, কারণ আমি নাচতে ভালোবাসি, আমার নাচতে হবে, আমি জানি না আমি নাচবো,
এই হচ্ছে বিষয়। আমি নাচবো। তো পরে বলো ঠিক আছে, দেন এই প্রেমের নদী আসে 2 মাস এই গানটার পেছনে শুধু চুজ করতে, লিরিক্সে। ইভেন আমি যেদিন শ্যুট করি ওই দিন আমি গান হাতে পাই, এতটা টাইম নিয়ে এই গানটা করা হয়েছে। ওয়েট, মানে মিউজিকটা আগে হয়েছে কিন্তু গানটা তখনো ফাইনাল হয় নাই, না, শুটের দিন গান আসছে। বাপ রে বাপ রে বাপ। মানে একটা লং প্রসেস। দেন আমি প্র্যাকটিস ছিল কতদিন এটার, নাচের প্র্যাকটিস? নাচ আমি 2 দিন করছি। আলভি তো আসেইনি আসলে। হ্যাঁ, উনি ব্যস্ত ছিল, ওনার নিজের না, কাজ ছিল। আলভি ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মি। আমি সেটা চিন্তা করছিলাম যে তাহলে উঠাইলো কেমনে এত তাড়াতাড়ি। ওই যে যখন উনি আসলো ফ্লোরে, তখন সবাই মিলে আর কি উঠে মেকআপ দিছে। রুমে, হ্যাঁ উঠাইলো। আমার তো প্রয়োজন ছিল না, বাট তারপরেও গেলাম সবার সাথে আরে একটু। কনফিডেন্ট অন দ্য প্রয়োজন ছিল না। অফকোর্স আমি বলবো এটা, আমি জানি, তুমি কেন বলবো না। অন্য কোনো বিষয় বলতে পারবো না। নাচটা। নাচ, নাচের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই আমার আসলে। আর আরেকটা কোরিওগ্রাফি কে করছিল এটার? এটার কোরিওগ্রাফি করছে কি যেন, রোহান বিল্লাল আর হচ্ছে প্রতিভা। ওকে, বাট খুব সুন্দর, খুব সুন্দর। ডান্স মুভমেন্ট গুলো খুব সুন্দর। সেট কোথায় ছিল? এটা এফডিসি 6 নম্বর ফ্লোরে ছিল। পুরো দিন লাগছে? আমাদের ওভারনাইটের কারণে কিন্তু আমাদের কস্ট আরো বেড়ে গিয়েছিল। 11টার পর হয়ে গেছিল। হ্যাঁ, মানে আমাকে 1.5 দিনের প্লাসের বিল দিতে হয়েছিল। তো অনেকে শুনলে বলে যে না, এত বাজেট হবে না, এরকম থাকে না কিছু কিছু মানুষ। আমি তো জানি, বাট আমি না কোথাও কম্প্রোমাইজ করিনি। এমন একটা ব্যক্তি বলতে পারবে না যে আমার এই কাজ থেকে মুখ গোমড়া করে গিয়েছে, প্রোডাকশন বয় থেকে শুরু করে। আশা করি আমি বলতে পারবো, আমার কথা যদি জিজ্ঞেস করা হয় তারা বলবে যে না, আপু খুব ভালো। আমার সাথে আমার কি লাগবে না লাগবে এটা দিয়ে দেয় একজন প্রোডাকশন বয়। আমি তাকে 1 গ্লাস পানিও তার থেকে চাইনি। প্রোডাকশন বয়ের কাজই পানি দেয়া, তারপর আপনি চাচ্ছেন না, তার মানে দের ইজ সামথিং, সাম ফিলিংস, যে ফিলিংস এর কারণে আপনি তাকে বলছেন না, অর্ডার করছেন না। অনুভূতিটা কি? আমার নিজের তো হাত আছে, কেন আমার এত দেখাতে হবে? আমি কষ্ট করে এসেছি, আমি জানি। আমার সামনে পানি, আমি নিতে তো পারি। আমার কেন ওকে ওইখান থেকে এনে আমার এখান থেকে পানি দিতে বলবো কেন? তাছাড়া আমার ম্যানেজার ছিল আমার পাশে, আর ছেলেটা ছোট ছিল। ছোট কি আমার বয়সে হবে মনে জানি না, যাই হোক। তা আমার কাছে এই জিনিসগুলো আর কি লাগছে। ইভেন একটা মজার বিষয় শেয়ার করি, ওইখানে আলবি তো অনেক হাইট, আমার তো অত হাইট না। আপনি তো অনেক লম্বা, কি বলেন? না, আমি কিন্তু আমার কস্টিউমের সাথে ম্যাচ করে ঠিক এইতটুকু হাই হিলস আমার পড়তে হয়, এবং এটা আমার 16 ঘন্টা প্লাস পায়ে ক্যারি করতে হয়েছে। ডান্স তো আছে ব্যথা হয়ে যাওয়ার কথা তো। খুব। এবং হাই হিলস পরে ড্যান্স। বাট চিন্তা করেন আমার অবস্থা কি ছিল ওই দিন। আমি কতটুকু ভালোবাসলে এই কাজটাকে বিন্দু পরিমাণ নড়চড় করিনি কোথাও। মাশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ করব, কেউ পারবে না। 16 ঘন্টা একটানা এই নাচ, একদিনে তোলা পুরা গান। খুলেই তো নাই, তবে একবার খোলা হয়েছিল, খুব ব্যথা করতেছিল। দেন ওইখানে প্রোডাকশনেরই একজন লোক ছিল, উনি আমার জন্য গরম পানি করে নিয়ে আসছিল পায়ে দেওয়ার জন্য। আচ্ছা, এই 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 ডিফারেন্সটা বলুন তো জারিন। ধরেন যখন আপনি নিজে ছোট মানুষ আর্টিস্ট হিসেবে শুটে আসলেন, আর যেদিন আপনি প্রডিউসার কাম ইনভেস্টর হিসেবে শুটে আসলেন, হাউ ইজ দ্য ডিফারেন্স? যেমন কেমন লাগলো, বা মানুষের অনুভূতি কি ছিল, মানুষের চোখ কেমন ছিল? মানুষের কি বলবো, এক্সপ্রেশন তো এক একজনের এক এক রকম ছিল। আমি তো মানুষ চিনি, আমি তাদের চোখ দেখলে বলে দিতে পারি তারা কি নজরে আমার দিকে তাকিয়েছে। এত এত মানুষ দেখে ফেলেছি এইটুকু বয়সে, কি বলবো। তবে ওইখানে অনেক এসেছিল, অনেক পরিচালক, অনেক কে এই মেয়ে এত, মানে কারো সাহস হয় না একটা ইউটিউবের গানের জন্য এত বাজেট নিয়ে কাজ করবে। তো অনেকে এসেছিল আমাকে দেখার জন্য, অনেক নিউজ চ্যানেল থেকেও এসেছে যাদেরকে বলাও হয়নি আসার জন্য। তো এটা ভালো লাগছে আমার কাছে যে না, দেখুক, যেহেতু আমি একদিন বলেছিলাম যে যদি কখনো নিজের টাকা হয় নিজের টাকা দিয়ে নিজেই কাজ করব। ভালো লাগতেছিল তখন, অনেক বেশি ভালো লাগতেছিল। ক্যান আই আস্ক ইউ লাভ লাইফ হাউ ইট ইজ? এটা খুবই বাজে, আমি কিন্তু অনেক প্রেম করেছি, অনেক। এটা সবাই করে প্রেম। উচিত, হ্যাঁ, অসুস্থরা করে না খালি। হ্যাঁ, যাদের disturb গলদ আছে। নাই তারা কি করবে আসলে। তো এখন একজন ভালো মানুষ খুঁজতে গিয়ে 5টা প্রেম করা তো আমার অপরাধ ছিল না, অফকোর্স।
কারণ আমি তো ভালো মানুষ, আমি চিন্তা করেছি ও খারাপ দেখে কি ও খারাপ নাকি, না তো এই চিন্তা করাটা কি আমার ভুল হয়েছে? না। তো এখন বলবে হ্যাঁ জারিন খান এত প্রেম করেছে, এটা কোন ধরনের কথা? ওই যে প্রিন্সকে চুমু দেওয়ার আগে ব্যাংকে চুমু দিতে হয় তো। ফ্রগ প্রিন্স বলে। হুম। আছে এখন কেউ লাইফে? উম, আছে, পছন্দ করি, বলা হয়নি জানে হয়তো, এভাবে, তো কমপ্লিকেটেড লাগছে শুনতে। হয়তো সেও করে আমার মনে হয়, বাট আমি চাচ্ছি না, এখন এখন এগুলো নিয়ে ব্যস্ত আছি তো। থাক, থাক না, একটু বড় টড় নসিবে হই। থাকলে এমনি আসবে, যদি থাকে নসিবে। আপনি আপনি আসবে। সবচেয়ে কিউট কোন প্রস্তাবটা ছিল? প্রপোজ করছে খুব কিউটলি, এরকম কোনো গল্প থাকলে বলে না। কিউটলি প্রপোজ বলতে বেবি কালে আর বড় কালে? বাচ্চাকালে তো প্রেম একটা ছিল, কি বলবো, খুব মজার বিষয়। বলে না। আমরা আগে যেখানে থাকতাম, তো নারায়ণগঞ্জে কোন জায়গায় থাকতেন? এটা হচ্ছে আদমজি, আদমজি, ওকে। আদমজিতে তখন অনেক ছোট আমি, তখন আমি হাফ প্যান্ট পরি মনে হয়, বিড়ালের মাথা, মেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই প্যান্টগুলো আম্মু নিয়ে আসতো, পিঙ্ক কালার রেড কালার মেও গুলো। মেও বলে, মেও প্যান্ট। হ্যাঁ, জামাও ছিল না তখন, আমি এত ছোট, তখন একটু বড় হয়েছি তখন। ওই ছেলেটা মাদ্রাসায় পড়তো, হ্যাঁ, এবং ওদের পাশের বাসায় আমরা থাকতাম। তো ও আমাকে দেখার পর ও মাদ্রাসা এখন আর যায় না, যায় না, মাদ্রাসা মানে বন্ধ করে দিয়েছে, যাবে না। তো পরে উম, আমাকে ঈদ কার্ডে, মানে ঈদ ঈদ কার্ড হতো না আগে, ওগুলো কিনে দিত ঈদের সময়, আমার জন্য চকলেট নিয়ে আসতো, হাসতো। ও মাদ্রাসায় টোটালি যাওয়া বন্ধ করে দিছে, বাড়িতে বলতেছে আমি স্কুলে, মানে ওইখানে তো সারাদিন থাকতো, আমাকে দেখতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওগুলা না তখন তো বুঝতাম না, এখন এগুলো ভাবলে অনেক হাসি পায়, মানে ও কি কি করতো আমার জন্য, ঠিক আছে। কিউট। আর আগে তো চিঠি দেওয়ার উপায় ছিল ঈদ কার্ড। হ্যাঁ, ঈদ কার্ড, ঈদ কার্ডের ভিতরে আমাকে সালামিও দিত। হ্যাঁ, আয় হায়, ও টাকা পাইছে কই থেকে? ওদের ও কি সাইজ ওই রকমই সাইজ না বড় সাইজ ছিল? না, ও আমার থেকে মোটামুটি বড়ই ছিল। ও ওকে। তো আমার থেকে কত 4-5 বছরের বড় ছিল আর কি। আচ্ছা, তাহলে একটু বুঝে তখন। বুঝে, হ্যাঁ। তো ছোটরা কখনো প্রস্তাব করছে, প্রপোজ করছে বেবিরা? হ্যাঁ, একদম ছোট। আমাকে বলতেছে যে তুমি প্রেম কেন করো? কেন? তোমাকে আমার তো ভালো লাগে, আমি তো বললাম আমি তোমাকে বিয়ে করব। কত সাইজ? কত হবে, 8-9 বছর। আরে এই কি? আল্লাহ, আমাকে বলে আমার না ভালো লাগে না, তোমাকে ওই দিন দেখলাম ওইখানে, তুমি কি করলো, কি, ও কি বললো তোমাকে, তুমি বুঝলে না আমাকে, এই কি? এই 8? হ্যাঁ ও বিয়ে করবে? হ্যাঁ, মানে খুবই। এটা কিন্তু মজা লাগে দেখতে, বেবিরা যখন পছন্দ করে। হুম। আর নিজের বিয়ে করার ইচ্ছা কবে? আগে আরো শক্ত আরো করতে কেরিয়ার হবে। হোক, এই সব শোনা যাবে কয় বছর পরে সেটা শুনি। এটা তো আমি কিভাবে বলবো, ইউ ডোন্ট প্ল্যান ইট। আমি এখনো পর্যন্ত প্ল্যান করিনি, বাট তাড়াতাড়ি করে নিব। মা কি বলে? আমার মা সবসময় বলে যে তুমি তুমি নিজে যখন স্যাটিসফাইড তুমি করো। আমি বাহ আম্মা জান। সিরিয়াসলি, কারণ আমার মাও তো অনেক কষ্ট করছে, তো সে সবসময় বলে আমি চাই না আমার জীবনের মতো তোমার জীবন হোক, তুমি যখন স্যাটিসফাই হবে তুমি নিজে পছন্দ মতো করো, কিন্তু একটু তাড়াতাড়ি করো। এই বলে। কেমন ছেলে চাই জাইনের? আমার কাছে, আমাকে বুঝতে হবে টাকা পয়সা আমি ইনকাম করতে পারি, আমার দরকার নেই। তাহলে তো ঘর জামাইয়ের লাইন পড়ে যাবে। তো ওইটা তো হলে হবে না, আমার চেহারারও দরকার নেই, আমাকে বুঝতে হবে আমি কি চাচ্ছি। হ্যান্ডসাম না হলেও চলবে, কিন্তু একটু ক্লেভার হতে হবে, যেন অ্যাটলিস্ট আমাকে অ্যাডভাইস দিতে পারে। ওকে, দ্যাটস নাইস। মানে এই ধরনের। বুদ্ধিমান ছেলে লাগবে। বুদ্ধিমান একদম। ওকে, সুন্দর লাগবে না, বড় লোক লাগবে না জাইনের জন্য, বুদ্ধিমান। ওকে, বুদ্ধিমান ব্যাচেলার ছেলেগুলা নক করেন। আমার কাছে সিভি দেন, আমি ঘটক বাবা, কোনো অসুবিধা নেই। ম্যাচ মেকিং করে দেবো আমরা। সত্যি আমি এখনো পর্যন্ত যে কয়টা প্রেম করেছি কেউই অত সুন্দর ছিল না, একজন ছিল। মানে কি রুচি খারাপ জানেন নাকি রুচি না, আমি ইন্টেলিজেন্স দেখে খালি? আমি খুঁজি, মানুষ খুঁজি, আমি একটা ব্যক্তির সাথে সারা জীবন থাকবো, সে সুন্দর হলেই হলো, আমি বাকিটা জীবন কিভাবে কাটাবো তার সাথে, সে যদি আমাকে নাই বোঝে। ছেলেদের হিসাব উল্টা জানো, মানে যেটা সুন্দর মেয়ে সে যে বসে আছো তাকায় থাকবে, কোনো অসুবিধা নেই। এই মাথায় গোবর আছে কি, কাজ পারে না, কিছু দরকার নেই।
ছেলেদের অঙ্ক এটা। তারা প্রেম করার সময় সুন্দরী খুঁজে, ফর্সা খুঁজে, চুল বড় বড়, বিয়ে করার সময় পর্দাশীল খুঁজে। তাদের থিঙ্কিংটাই আলাদা কেমন পর্দা জানি। করে সানি লিওন। আল্লাহ, কি বলবো। হইতে পারে, ভালোই হবে ব্যাপারটা। হুম ধোকা খাইছো কখনো প্রেমে? তো সবগুলোতে তো ধোকা। আমি কখনো কাউকে ধোকা দেইনি। তুমি ছাড়ো নাই? না। বলো না কেমনে একটা কেমনে। আমি ছাড়ছি, তাও তার দোষের কারণে। এখন আমি যদি বলি, এখন সবাই আমাকে বলবে যে মেয়েরা কখনোই দোষ স্বীকার করে না, বা চোর কখনো চুরি করে স্বীকার করে না, কি সেজন্য করতেছো? কাউকে এক্সপ্লেন করতেও যায় না। আসলে কি বলবো, True. যেই দোষ করুক না কেন, দোষ মেয়েদেরই আসে। নারী খারাপ, নারী চরিত্রহীন, এই সেই। ছেলেদের দোষ আসে। কোথায়? হ্যাঁ, সবসময় ছেলেদের দোষ আসে ভাই। এখন এই যে, তাইলে আমি এখন আর কি বলবো যদি ছেলেদের দোষ আসে? কারণ ছেলেরাই নিজেরা কন্ট্রোলে রাখতে পারে না, উম, প্যাচে ফেলে দেয়, কিছু না কিছু একটা এদিক ওদিক মুখ দিয়ে ফেলে। আমার লাস্ট রিলেশন ব্রেকআপ হয়েছে, আমি শুধু সেটা বলি, হ্যাঁ, আমার ক্যারিয়ারের জন্য। সে জানতো আমি আমার ফ্যামিলি মেনটেন করি। আমার আমার ফ্যামিলিতে আমি ছাড়া আর কেউ নেই। আমার নিজের একটা ক্যারিয়ার আছে, আমার ছোট ভাই আছে, সব কিছু দেখাশোনা আমি করতেছি। ইভেন তাকেও প্রপার টাইম দিচ্ছি, কথা বলতেছি। তো যখন কাজের পারপাসে আমি যাই বাহিরে, দেন সে আমাকে বলতেছে যে ওখান থেকে চলে আসার জন্য। যে কেন আমি চলে আসবো? তুমি তো জানো আমার সিচুয়েশন। কাজ করতে আমি বাধ্য। হুম, হ্যাঁ। তুমি তো জানো আমার অবস্থা। সে স্টুডেন্ট, ঠিক আছে, সে আউট অফ যে কোনো একটা কান্ট্রিতে আছে, আমি বলবো না। ওকে। সে আমাকে বলল যে আমি তোমাকে মান্থলি 30,000 টাকা দিব, তুমি চলে আসো। হ্যাঁ, অনেকের কাছে 30,000 টাকা অনেক, বাট আমার ফ্যামিলিতে আমার ভাড়াই তো মনে করেন তার অর্ধেক। হুম। মাসের খরচ তো আছেই না। True. আমি একদম সাধারণ মানুষ, আমি এখানে বড়লোকি ভাইব দেখাতে একদমই আসিনি। বাট তিনজনের সংসার কমসে কম 1,20,000 টাকা লাগে এখন চালাইতে, একটু একটু তো ভালো মতো চলতে গেলে। মানে কথা বলতেছি আর কি। তার উপরে ছোট ভাইটাকে পড়াশোনা করাচ্ছি মাদ্রাসাতে, হ্যাঁ। ঠিক আছে। তো নিজের খরচ, বাইরে যাওয়া হয় মাঝে মাঝে, অনেক অনেক পরিচিত মানুষ বাসায় আসে, সব মিলিয়ে আপনি তো বুঝতেই পারছেন। ইভেন আমি তাকে বললাম যে দেখো, তুমি তো স্টুডেন্ট, আমি তোমার কাছ থেকে কেন নিব? আর আমি তো তোমার বউ না, তোমাকে কেন দিবা? আমি তাকে এই কথাটাই বলি। কি আবার দেন? তারপর বলতেছে যে না, আমার ফ্যামিলির রেপুটেশন খারাপ হবে জানলে। আমার ফ্যামিলিতে আমার বাবা একটা ভালো পজিশনে আছে, আমার বাবা এলাকার মানে বিচার টিচার করে আর কি, এরকম টাইপের কিছু হবে। তাই আমি বললাম, তারা কি দেখতেছে নাকি আমি এখানে আছি কি নাই? আমরা তো এখন একটা সম্পর্কে আছি। হুম। দেন আমি তাকে বললাম যে তুমি আমাকে একটু টাইম দাও, আমি কাজটা চেঞ্জ করে একটা ভালো কাজ নিচ্ছি। হুম। তো সে আমাকে টাইম দেয়নি, ইগনোর করা, মেয়েদের সাথে গেম টেম খেলা, এগুলোতে। দেন আমি অনেক রিকোয়েস্ট করছি, অনেক, সে শোনেনি। খুব খুব ভাব দেখাইছে। দেন ওকে ফাইন, আমার কাছে আমার ফ্যামিলি আগে। একে তো আমি তাকে টাকার জন্য মানা করছি, সে একজন স্টুডেন্ট, সে সেখানে পড়াশোনা করে, সেখান থেকে সে আমাকে দিতে চাচ্ছে, আমি সেটা কিভাবে নিই? তারও তো একটা খরচ হাত আছে। পাইতা নেওয়াটা তো সম্মানের কিছুতেই না। কিছুতেই না। আর Right. আমি ছোট থেকে একদম আলাদা টাইপের, একদম হুম। আমি কারো কাছ থেকে হাত পাততে একদম পছন্দ করি না। হুম। আমি দিয়েছি, অনেক মানুষকে দিয়েছি, ফেরত পাওয়ার জন্য এখনো পর্যন্ত কাউকে দিইনি। যেগুলো দিয়েছি দিয়েছি। এটা না, আমি খুব রেসপেক্ট বেড়ে গেল আমার আপনার প্রতি। কেন ভাই? যে আমার পেশাকে সম্মান করে না, সে আসলে আমাকে ভালোবাসে না। অফকোর্স। এবং যে আমার পরিবারকে দেখতে পারবে না, আমি তার সাথে থাকার কোনো রিজন থাকে না। ইউ ডিড বিউটিফুল থিংস। তো ছাইরা তো ঠিক করে, আপনি তো ছাড়েন নাই অ্যাকচুয়ালি ভাই। এইটাই তো কথাটা। সে বলতে পারে আমি করছি, আমি না, কি করছি? আমি তো বাধ্য হইলাম। তুমি তো বাধ্য করলে, আমি তো তারপরও তোমাকে রিকোয়েস্ট করলাম এতবার, তুমি তো চান্সই দিলা না আমাকে। তুমি 1 সপ্তাহ টাইম দাও আমাকে বাড়িতে যাওয়ার জন্য। বিদেশের বাড়িতে 2 বছরের আগে কি কোথাও থেকে কি বের হওয়া যায়? মানে কি বুঝিনি এই লাইনটা? 7 দিনের টাইম কিসের টাইম? মানে 1 সপ্তাহ সময় দিয়েছে আমাকে, জব চেঞ্জ করতে হবে। আরে ভাই, আমি ডিপ্লোমা কমপ্লিট করে একটা জায়গায় আমি গেলাম। মানে ও কি ছুরি ঘুরাইতে যাচ্ছিল লাইফে? ও আসলে সাইকো আমার মনে হয়। আন্ডারস্ট্যান্ড। ওকে আমি এমন একটা টাইমে ওর মানে সঙ্গ দেই যে ও অনেক ডিপ্রেস ছিল, ব্রেকআপ, ওর 8 বছরের রিলেশনশিপে ছিল। দেন আমাকে বলছে যে আমার হৃদয়ে
1000 পিসের টুকরো টুকরো হয়ে গেছে, এটা কেউ জোড়া দিতে পারবে না। আমি বলছি, চেষ্টা করি, দেখি। আমার মানুষকে খুশি করতে ভালো লাগে। দেন কথা বলতে বলতে একটা টাইমে সে ঠিক হয়ে যায়, ঠিক মতো চলাফেরা করে, পড়াশোনা করতেছিল। দেন আমি তাকে বললাম গেমটা খেলা একটু কমায় দাও। অনলাইনে গেম খেলতো? হ্যাঁ। জুয়া? না, হচ্ছে পাবজি খেলতো। আচ্ছা। ও ছোট মানুষ, বেশি ছোট মানুষ। ছোট না, 30+ হবে এখন মেবি ওর। যেই বয়সের মানুষই অনলাইনে যদি গেম খেলে আমার মনে হয় যে এরা মানসিকভাবে অপূর্ণাঙ্গ। আমিও তো খেলি, জন্য আমি কি সেম সেম। ওকে, মেনে নিলাম। কেন কি আমার মনে হয়েছে খেলা শারীরিক খেলা, শারীরিক কসরত না থাকলে সেটা খেলা না। অনলাইনে তুমি আঙুল দিয়ে টিপতেছো, এটাও একটা ব্যথা, হাত ব্যথা করে। শুধু এইটুকুতেই না, ঘাড় ব্যথা হয়েছে এভাবে থাকতে থাকতে। Oh my God. মাঝে মাঝে তো আমি শুয়েও পড়ি খেলতে খেলতে। PUBG? হ্যাঁ। অনেক ছোট মানুষ ভাই, সরি। আমাকে ছোট বলতেছেন, হ্যাঁ, আর আমি কত কিছু করে আসছি। কিভাবে বললেন? অনেক ছোট, শুধু ছোট না, অনেক ছোট। আমাকে আমার গানটা তো অনেক বড় লাগতেছে না? হ্যাঁ, অনেক ভারী লাগতেছিল না? কি ভাবছিলেন আমি মনে হয় অনেক? truly you look damn hot over there. একদম পাম না, প্লিজ। হট লাগছে। ওকে। আর এখন দেখে মনে হচ্ছে এটা বাচ্চা, হুম। আর ওইটাতে বম লাগছে, আর এটা মনে হচ্ছে পাশের বাড়ির মেয়ে। ওটা হচ্ছে আমার মানে আলাদা অন স্ক্রিন। ওইটাই বলতেছে, আমি ওইটার এইটা মিলাইতেই পারতেছি না। আমার হচ্ছে ডুপ্লিকেট পাঠাইছে। আগে করতো এটা, বিয়ের সময় একটারে দেখায় আরেকটারে মতো। ওই ম্যানেজার এরকম কিছু করছো নাকি? হইতে পারে। ওই যে হয় না, শি জিনপিং এর 2-3টা বডি ডাবল থাকে। এখানে আমাকে একটু হেলদি লাগছে, একটা ভারী লুক দেওয়া হয়েছিল আমাকে। আমি যখন আলবির সাথে দাঁড়াবো আমাকে বাচ্চা বাচ্চা যেন বড় লাগে দেখতে। বড় লাগে দেখতে। আর সবচেয়ে বড় বিষয় ছিল আমি জিম করতাম, তো আমার বডি স্ট্রাকচার একটু অন্যরকম। হ্যাঁ, আমার সিনা চওড়া লাগে। চড়া। তো আমাকে কোন ব্লাউজ ভালো লাগে সেটা তো আমি জানি। এখন ডিরেক্টর ডিমান্ড করছে ওই ড্রেস, তো ফার্স্ট কাজ ছিল, এই জন্য আমি একদম তর্ক করে নাই। বাট জোস লাগছে, জোস লাগছে। আমি বাদে সবাই বলতেছে জোস লাগছে। আসলে কি আমার মন রাখার জন্য? কোনো দরকার নেই তো। আমি নিজে আপনার নক দিয়েছি ভাই গানটা দেখার পরে। আলবিরা বলছে মামা ভালো হয়েছে না, আপনার নক দিয়েছে আমার সেট হইতেও। এত জোস, এত বড় আয়োজন। সবচেয়ে বড় কথা হচ্ছে হয় কি যে আমার কাছে যে ওইটা ভালো লাগছে, আপনার হিন্দি গানগুলোর কোন একটা হুক জনপ্রিয় হয়ে যায় নাচের। আপনাদের এই কাণ্ডটা ঘটছে, এবং এটা খুব ইন্টারেস্টিং। নাচের ওই অংশটা খুব জনপ্রিয়, হ্যাঁ। এবং পিপল লাভস ইট। এত স্মুথ, ইজি, দেখতে ইজি লাগে। হয়তো আমি নাচতে পারি না, অনেকে তো ধরতেও পারে না এই স্টেপটা। অনেক ভালো ভালো ডান্সার, ইভেন আমিও হচ্ছে দুবাইতে আমার একটা ফ্রেন্ড আছে, খুব ভালো ডান্স করেন। মানে আমি ওর ডান্সের একটু ভক্ত, নেপালি। হ্যাঁ, নেপালিরা এত জোস, এত জোস। কিন্তু ও আমার প্রেমী নদীর গানের এই হুকি স্টেপটা ধরতে পারে না। আমার ওকে শিখাইতে হয়েছে, কোথায় আমি ওর থেকে শিখবো, আমার ওকে শিখাইতে হয়েছে প্রায় 10 মিনিটের মতো। দেন ওকে, যেহেতু ডান্সার অবশ্যই পারবে, কিন্তু আমার যে ওকে শিখাইতে হয়েছে এটাই আমি মানে ভাবতে ভাবতে শেষ, যে কিভাবে হাও। অনেক স্মুথ তো, হ্যাঁ অনেক স্মুথ। এটাই। আচ্ছা, মানুষ বলে হাবিবি কাম টু দুবাই, হাউ ইজ দুবাই? দুবাই খুব সুন্দর, খুব। ওখানে যখন আমি যাই, প্রথম তো বন্দি ছিলাম। যখন কেমন লাগে শুনতে বন্দি? মানে কাজ, রুম, অফিস, মানে আমাদের কোম্পানি থেকে তো রুম ছিল না, জি, রুম কাজ একটা বোরিং হয়। যখন আমি সেখান থেকে বের হই, যখন আমি দেখি। ফ্রেন্ড হইতে কতদিন লাগছিল এখানে? ফ্রেন্ড, বন্ধু খুঁজতে, বন্ধু হইতে? আমি অনেক চুজি, আমি সহজে সবাইকে বন্ধু বানাই না। আমি সবার সাথে মিশি, সবার সাথে কথা বলি, কিন্তু বন্ধু বানাই না কাউকে। ফ্রেন্ডলি টু এভরিওয়ান বাট নট ফ্রেন্ড? না, সবার সাথে ফ্রেন্ডলি বাট নট ক্লোজ ফ্রেন্ড। এই খোলামেলা পরিবেশে যাইতে কতদিন লাগছে, যে একটু গল্প করা যাবে মানুষের সাথে, এরকম মানুষ হইতে? নাকি এখনই হয়নি? ডোন্ট সে। কখনো আমি বলবো না যে আমি কারোর সাথে খোলামেলা আড্ডা দিয়েছি গিয়ে। আই ডোন্ট লাইক দ্যাট। ওদের সাথে কিসের আড্ডা দিব দরকার ছাড়া? আমি এখন খুব সেলফিশ, প্রয়োজন ছাড়া কারো কাছে যাই না। আমার না মাঝে মধ্যে মনে হচ্ছে একটা, মানে আমার এই জায়গাটা আমার খুব মনে হচ্ছে একটা ফটোকপি দেখতেছি।
আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ড টু টক। আমার মনে হয় যে বন্ধুরা ক্ষতিই করে, হুম বাঁশই দেয়। হুম টাকার বাঁশ মাইনা নেওয়া যায়, হুম তাই না? হুম। শুধু বাঁশই দেয়। ওকে, আসেন না তারপরে। তো দুবাই আসলে খুব সুন্দর, খুব ভালো লাগে আমার। আমি এবার লাস্ট, আমি এত বছর ধরে সেখানে থাকি, এবার লাস্ট মেবি আমার একটা স্বপ্ন পূরণ করতে আমার এতদিন লাগছে। যেমন কি বলবো, সেটা হচ্ছে সরি, কেউ উল্টাপাল্টা কমেন্ট যেন না করে। বিষয়টা হচ্ছে আমি বুর্জ খালিফা যখন আমি প্রথম দেখি, আমার খুব শখ আমি সেখানে থাকবো, ওটা ভিতর থেকে দেখবো, সামনে থেকে দেখবো হ্যাঁ। কেমন। এইটা পূরণ করতে করতে আমার কত 2017 সালে ওইটা আমি চোখে দেই আমার পরে, মানে ওটা থাকতে 17, হবে। 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 25, 8 বছর। হ্যাঁ 25-এ, তখন আমি ফার্স্ট ওইখানে থাকি। ও, ওর ভেতরে ছিলেন, মানে ওইখানকার হোটেলগুলোতে? হ্যাঁ, বড়লোকস। এটা আমার একটা শখ ছিল। বড়লোকস। কত বছর লাগলো? 8। 8টা বছর। কিন্তু যারা এখন দেখবে তারা কি বলবে, আমি না অনেক কিছু থিঙ্কিং করি, বুঝছেন? আমি অনেক মানে ওভার থিঙ্কার, মানে এটা তো খুব মুশকিল। হ্যাঁ ওভার থিঙ্কাররা কোনোদিন শান্তি পায় না, সারাক্ষণ টেনশন করতে থাকে। হ্যাঁ, এই জন্যই তো আমার এই অবস্থা। ঘুম হয় না, রেস্ট নিতে পারে না, হুম হুম তাই না? হুম হুম। ইউ হ্যাভ ইট। তাহলে তো মরছেন আপনি ভাই। এবং ওভার থিঙ্কারদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের সামনে কেউ কিছু লুকাইতে পারে না। এইটা ট্রু, লুকাইতে পারবে না, ধরে ফেলবো। আর আমি যখন ধরে ফেলি, এখন এমন একটা চরিত্র হয়ে গেছে যে আমি জানি সে কি করছে বা সে আমার সামনে কি বলতেছে, বাট তারপর আমি তার সাথে তাল দিচ্ছি। এটা মজা, সব জানা জোনার পরে। এটা ভালো লাগে একটা। বন্ধু বান্ধব কি আছে এখন? আড্ডা মানে উঠবস করা মানুষরা কেমন, আশেপাশে মানুষগুলো? এমনিতে তো নর্মাল ফ্রেন্ড অনেক আছে, যেহেতু আমি গেম খেলি, গেমিং ফ্রেন্ড আছে, তাদের সাথে গেমই কথা, মানে বাচ্চা কাচ্চার কথা, হ্যাঁ। আমি তো হ্যাঁ। বাচ্চাই না। ইয়া। শেখদের সাথে পরিচয় হয়েছে কোনো বড় শেখ? আমরা শুনি যে তাদের অনেক বড় কিছু, অনেক সয় সম্পত্তি, প্রভাব। এটা তো আছেই, দেখেছি, বাট ডু ইউ নো এনিওয়ান? না, এমনিতে অনেক পরিচয় আছে, মানে দেখেছি বা কোনো ফ্রেন্ডের মাধ্যমে দেখেছি, বা খুব কাছ থেকে এরকম কোনো কারোর সাথে আমার। ওদের ভিলা বা ওদের ইয়েতে যাওয়ার সুযোগ হয়েছে কখনো? হ্যাঁ হয়েছে। কেমন ওদের বসত বাড়ি কেমন? খুব সুন্দর। ওনাদের প্রত্যেকের বাড়ি একটু ডুপ্লেক্স টাইপের ভিল্লা, আর ওনাদের বাড়িগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে তো মানে ইট দিয়ে করা হয়, ওদের এখানে সম্পূর্ণ পাথর দিয়ে করা হয়, এবং খুব শক্তপোক্ত এবং খুব সুন্দর। আচ্ছা। খুব মানে একটু রাজকীয় ভাইব ওদের প্রত্যেকটা ভিল্লাতে, আরবিদের যত ভিল্লা আছে, এবং ওদের বাড়িগুলা, ওদের গার্ডেনগুলা ওরা যেভাবে রাখে। ইভেন ওইখানে তো হচ্ছে প্রতি ইয়ারলি আপনার পুরোনো বিল্ডিংগুলোকে রেনোভেশন করে, যেটা আমরা করি যে কাজটা, এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। ও, দ্যাটস ইউর কোম্পানি, রাইট? ইয়া, রিনোভেট করা, রেনোভেশন, মেইনটেনেন্স, মেইনটেনেন্স। ওকে। ইলেকট্রিক, প্লাম্বারিং, এভরিথিং। নিজের কোম্পানি এগুলা? হ্যাঁ, আমার কত মানুষ আছে নিজের কোম্পানিতে কাজ করে? আপাতত 16 জন আছে। মাশাআল্লাহ, নিজের বয়সের চাইতে বেশি মানুষ কাজ করে। তারা কিন্তু আমার কোম্পানি মানে খুবই, মানে কি বলবো, আমার নিজের লোক আমার কাছে মনে হয়, কারণ মাশাআল্লাহ। তারাই আমার শুভাকাঙ্ক্ষী। আপনার থেকে পর অনেক ভালো। বাবা কি করেন? বাবা এতদিন বাইরে ছিল, এখন বাংলাদেশে উনি আছে। বলতে পারেন ছোটবেলায় বাবারে পাওয়া হয় নাই, আব্বা বাইরে থাকলে তো অনেক কষ্ট। আসলে ইজ মাই স্টেপ ফাদার। আচ্ছা, ওকে ওকে। সো ইউ লস্ট ইউর ফাদার, বায়োলজিক্যাল ফাদার? আছে, জানি না, না থাকার মতো, বাট আমি আমার স্টেপ ফাদারকে অনেক ভালোবাসি। অনুমতি দিবা জিজ্ঞেস করি কই আছে, কেন হয়েছে, কি হয়েছে? আমার তার নাম নিলেও আমার ঘৃণা লাগে। আব্বা আমার ডিভোর্স হয়েছিল কত বছর বয়সে? 7 বছর। তখন তোমার বয়স 7? হুম, তোমার বয়স এখন 7? 6-7। আরেকটা বিয়ে করে নিয়েছিল? করেছে, আম্মুর আগেই করেছে। মানে তোমাদেরকে রেখে আরেকটা ঘর করে ফেলছে গিয়ে? খরচপাতিও দিত না? সংসার চালাবে কেমনে তাহলে? ওনার ভালো ইনকাম ছিল ওই সময়, যখন আমাদের নারায়ণগঞ্জে আদমজি জুট মিল ছিল, হ্যাঁ, তখন ওনার আগে কিন্তু 1,000 টাকা হলে পুরো মাসের বাজার হয়ে যেত। ইজিলি। সে পার ডে ইনকাম করতো 4,000 থেকে 5,000 টাকা।
তখন জায়গার দাম ছিল 8,000 10,000 এরকম। হ্যাঁ, সে চাইলে নিতে পারতো। আমার ফিউচারও হয়তো বা অন্যরকম থাকতো, আমিও হয়তো বা এখন পড়াশোনা করতাম, ভালো কোথাও আমার বিয়ে হতো, কারো কটু কথা শুনতেও হতো না সম্ভবত। হুম, তার কারণেই তো আমার জীবনে যত সব জ্বালা যন্ত্রণা। সে তো কখনো আমাকে কোলেও নেয়নি। হ্যাঁ, হুম এত মানে মিষ্টি একটা বাচ্চা তারা কোলে নেবে না, আদর করবে না। হুম। সে অনেক টর্চার করেছে আমার আম্মুর প্রতি, আমার প্রতি তো করেছেই, এটা তো কি বলবো। এজন্য আমি তাকে কখনো ক্ষমা করবো না। আরো অনেক কিছু আছে যেগুলো আসলে বলা ঠিক না। যত হোক সে আমার বাবা, সে ভালো থাকুক, তার হিসাব আল্লাহ নেক। আমি তার কাছে কোনো হিসাব নিতে চাই না। এবং এখন যতটুক পারি, যদি আমার মনে হয় আমি ওনাকে হেল্প করার চেষ্টা করি দূর থেকে, বাট আমি ওনাকে ভালোবাসি না। তার মানে তোমার যে ছোটবেলার কষ্টের কথা বোন বলছিল, ওটার রিজন কি বাবা? হুম ছোটবেলায় যে কষ্টের কথা বলছিলে সেটার কারণ কি উনি, পিতা, হুম। ফাদার? না খেয়েও থাকতে হয়েছে আমার আমার বাবার জন্য। আমার বাবা বাজার করে তার বোনদের নিয়ে, সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করতেছে, আমার মা আর আমি এদিকে। আমাদের তো মনেও নাই। কোনো সন্তান না খায় থাকবে আর বাপ খাবে, এটা আমি লিখে দিলে বিশ্বাস করি না। সবাই তো আর এক না আসলে, সবাইকে তো এক বলা যাবেও না। কতদিন ছিল এরকম কষ্ট লাগে? আব্বু আম্মুর তারা যখন সেপারেশনে যায়, তারপর আমার আম্মুই আমার চাওয়া পাওয়া পূরণ করার চেষ্টা করে। দেন আমরা ভালোই ছিলাম, মানে উনি যাওয়ার পর থেকে ভালো ছিলাম। আমার এমন কোনো চাহিদা নেই যে আমার আম্মু চেষ্টা করেনি রাখার, পূরণ করার। ইভেন তার সেই জিনিসগুলো এখন আমি পূরণ করার চেষ্টা করতেছি আসলে। তাকে কতটুকু দিতে পারি দেখি। আম্মাকে গেট ব্যাক করার জন্য? শুধু আম্মাকে আমি শুধু মরার আগে দেখতে চাই যে সে খুশি আছে। আমার বাবা যেটা তাকে দেয়নি আমি চেষ্টা করি তাকে সেগুলো দেওয়ার, এই আর কি। অবাক লাগে না মানুষ কেমন নৃশংস হয়? ছোটবেলা মনে পড়ে? তখন থেকেই মাথায় আর কি, যে মানুষের না জেদ থাকতে হয়। অনেকে বলে না যে ছেলেরা জেদ ধরলে বাদশা আর মেয়েরা, হুম। এটা ভুল। ধরলে ধরার মতো ধরতে হবে, তাহলেই আগানো যায় আমার মনে হয়। আমি না খেয়েও ছিলাম, এমনও সময় গেছে। আমার মা পাশের বাসাতে ভাতের মার গালতো, সেটা নিয়ে এসে আমাকে খাইয়েছে, আমার মনে আছে। ক্ষুধার যে একটা কষ্ট, সেখান থেকে আমি আমি তখন থেকে না বুঝতাম, সব বুঝতাম, কোনটা ভালো কোনটা মন্দ আমি বুঝতাম। আর তখন থেকেই না আমি জানি না আল্লাহর আমার আমার প্রতি আলাদা কোনো ভালোবাসা আছে কিনা। আমি যতটুকু জানি এতিমদের আল্লাহ অনেক ভালোবাসে, বুঝতাম সবকিছু। বাট তুমি তো এতিম না। হুম। তুমি তো এতিম না ভাই। আমার থেকেও তো ছিল না। আমার বাবা যদি মারা যেত, আমি যদি শুনতাম যে সে মারা গেছে, আমি মেনে নিতাম। কিন্তু সে তো ছিল, তার সব কিছু ছিল। আমার কি অপরাধ? আমি কি বলেছি আমাকে পৃথিবীতে আনো? আমি তো বলিনি। সে তো আমার মাকে ভালোবেসেই বিয়ে করেছে না? সে আমার মাকে কষ্ট তো দিয়েছে। আমার কি অপরাধ? আমার একটা প্রশ্ন সব সময় থাকবে। কোনদিন জিজ্ঞেস করছো জন্মদাতারে? উত্তর নেই। বলছিলে যে জিদ থাকতে হয়, কিন্তু জিদে তো, সরি ভাবে বলতেছি, ধরো মেয়ে যদি সুন্দরী হয়, কম বয়সী হয়, সবাই তো ব্যবহার করতে চায় যেটা। ব্যবহার তো সবাই করতে চায়। আমার ক্ষেত্রে আমি কি করেছি, আমাকে যারা ব্যবহার করতে চেয়েছে তাদেরকে ব্যবহার করে আমি রাস্তা পার করে এসেছি, এবং এটা সবারই করা উচিত। মেয়েদেরকে সবাই অসহায় ভাবে, মেয়েদেরকে আরো শক্তপোক্ত হতে হবে। আমাকে লাইনটা খুব সুন্দর লাগছে, আমাকে একটু ব্যাখ্যা করবা? অফকোর্স এটা শিখতে হবে, এটা জানতে হবে যে তারা, আমার অপোনেন্ট যে আছে, সে আমাকে কি বলতেছে, সে আমার সাথে কি করতে চাচ্ছে। বুঝতে পারলেই তুমি বাদশা, না বুঝতে পারলে তোমার রাস্তা এখানেই ক্লোজ। ইমোশনালি ব্রেকডাউন করাবে তোমাকে, রিলেশন, বিয়ে, প্রতিশ্রুতি, প্রতারণা, আছি, দিচ্ছি সুন্দর ভবিষ্যৎ, হুম আমি তো আছি, হুম। কিসের চিন্তা, এই এই শব্দগুলো তো একটা বড় বড় টোপের মতো করে টোপ, সামনে। হ্যাঁ। কাটাইছো কেমনে, পার হইছো কেমনে? কষ্ট হয়েছে যদিও, কষ্ট তো হয়েছেই। প্রথম তো বুঝতাম না, কিন্তু যখন বুঝলাম তখন তাদেরকেই ব্যবহার করলাম। আমার প্রয়োজন হয়েছে,
কথা বললাম, আমার প্রয়োজন হয়েছে ফোন দিলাম, কিছু জানার প্রয়োজন ফোন দিয়ে জানলাম। ইভেন আমার বয়স যতটুকু, আমি তখন মানে মুভ অন করার জন্য কারোর কাছ থেকে অ্যাডভাইস নিতে হবে, আমার মানে বন্ধু মনে করতাম বা ভাই ডাকতাম, তারা সিনিয়র পার্সন ছিল, কেউ আমার সমবয়সী না বা আমার থেকে 2-1 বছরের বড় না, তারা সবাই যথেষ্ট সিনিয়র, যেন আমি এটা থিঙ্ক করতাম আমি তাদের কাছ থেকে কিছু জানতে পারি। আমি ব্যবসায়ীদের সাথে বন্ধুত্ব করতাম, ব্যবসায়ীদের সাথে বন্ধুত্ব করলে ব্যবসায়ী হওয়া যায়, চোরের সাথে বন্ধুত্ব করলে চোর হওয়া যায়। দিস ইজ দ্য ফ্যাক্ট। নাইস। তো এভাবে এভাবে জানা। এইটুকু একটা মেয়েকে আসলেই ধরো, আই ডোন্ট নো অ্যাবাউট দুবাই, বাট বাংলাদেশের পার্সপেক্টিভে বলো তো বোন, পসিবল তোমার বয়সে একটা মেয়ে সব কিছুর বাইরে এসে এইভাবে করে দাঁড়ানো? সম্ভব, ইচ্ছা শক্তি থাকতে হবে, পারবি। ইচ্ছা শক্তি বড় জিনিস। আমি কোথায় ছিলাম? সবাই বলে যে ধরো বাপ বলতেছে করবা না, ভাই বলতেছে করবা না, বয়ফ্রেন্ড বলতেছে তুমি এদিকে যাবা না, জামাই বলতেছে তুমি ব্যবসা চাকরি করবা না, হাউ দেন একটা মেয়ে দাঁড়াবে এটা কেমনে? তারা যদি প্রপার তাকে দেখে রাখে তাহলে কেন যাবে? আমার যদি ওরকম একটা জায়গা থাকতো আমি কেন আসতাম? হয়তো বা আমার শখ ছিল, আমি কোনোভাবে বাসাতে মানানোর চেষ্টা করতাম, রিকোয়েস্ট করতাম, আমার শখ, আমি করব, ইনকাম করার জন্য তো না। হইলে হইতো, না হইলে নাই, ওই সাবজেক্টগুলো একদমই টোটালি ডিফারেন্ট। বাট স্ট্রাগল করে ফ্যামিলি থেকে অবহেলিত হয়ে সব জায়গা থেকে মানে ছিন্ন বিচ্ছিন্ন একটা অবস্থাতে তখন কি করা, মনকে শক্ত করা, সেখান থেকে কিভাবে নিজের পায়ে দাঁড়ানো যায় সেটা। বাট অবশ্যই হালাল পথে, হালালের রাস্তায় গেলে তুমি টিকে থাকতে পারবে, সঠিক। হারাম পথে গেলে তো 20 ফুট হয়ে বাড়া শেষ। যায় শরীর থেকে। যারা থাপ করে ওঠে না, তারা আবার থাপ করে নেমে যায়। একদম সঠিক। একটু 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 করে 13 বছর বয়স থেকে আজকে আমি জারিন খান। আমি নীরব খান। খানরা খারাপ, ভালো না। খুব মাথা গরম। মাথা কিন্তু আছেই, তাই না? মাথা যেমন গরম তেমন আবার ঠান্ডাও হয়ে যায় সাথে সাথে। রাগ হয় কি কি নিয়ে? রাগ হয়, ধরো আমি একটা কথা বলতেছি, মানে আমার অপোনেন্ট পার্সন যদি গুড লিসেনার না হয়, আমার মেজাজ গরম হয়ে যায় খুব। আমি তাকে একটা কথা বলতেছি, শুনবে তো নাকি? সে অন্য কাজে যদি ব্যস্ত থাকে আমার মেজাজ গরম হয়ে যায়। কি সে কি আমাকে ইগনোর করতেছে? আর কত ইগনোর সহ্য করবো, ধুর, মানে এরকম একটাই চলে আসে। সবচেয়ে খুশি হয় কি পাইলে? সবচেয়ে খুশি হয় আমার সাথে কেউ ভালো আচরণ করলে, একটু মিষ্টি করে কথা বললে খুব ভালো লাগে। কারণ আত্মীয় স্বজন কখনো ভালোবাসা, সুন্দর করে ডাক দেওয়া, এগুলো আমি পাইনি আসলে। তুই তো পুতুলের মতো একটা বাচ্চা, তোমাকে তো সবার আদর করার কথা। জানি না কেন করে না। একদম বারবি ডলের মতো তুমি। আমি জানি না ক্যামেরায় কেমন লাগছে কেমন না আপনারা দেখতে চান, আই ডোন্ট নো, ক্যামেরা মিথ্যাবাদী এবং ক্যামেরা অনেক উল্টাপাল্টা কথা বলে, বাট বাস্তবে ভাই তুমি পুতুলের মতো দেখতে। জানি না। মানে স্নেহ করে, মাথায় হাত বুলায় যেরকম মেয়েদের বাচ্চাদের, ইউ আর দ্যাট। আমি পাইনি এটা কখনো, বাট নাও ওই যে বললাম আমার স্টেপ ফাদার, আমি তাকে অনেক ভালোবাসি, সে আমাকে যথেষ্ট ভালোবাসে। আমি বাসায় যদি একটু দেরি করে যাই, আমার আম্মু ফোন করে না, আমার বাবা ফোন করে, তুমি কোথায়? সুইট। এবং আমি রুমে থাকি, আমার রুমে কখনোই প্রবেশ করবে না, পর্দার বাইরে থেকে ডাক দেবে, আম্মু খেতে আসো। খুব ভালো লাগে, খুব শান্তি পাই। এই জন্যই বোধহয় বলে জন্ম দিলেই বাপ হয় না। মাশাআল্লাহ, আমি দোয়া করি আল্লাহ ওনারে সুস্থ রাখুক, আপনার মাকে আল্লাহ সমস্ত সুখ দেখার সুযোগ দিক, তার সন্তান সেগুলো যেন তার পায়ের কাছে হাজির করতে পারে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে আমার মার মুখ থেকে শোনা। আমার বাবা তো এরকম উল্টাপাল্টা ছিল তখন, তখন তো আমার বড় ভাই ছিল, আমার ভাই মোটামুটি কিন্তু ভালো জায়গায় বড় হয়েছে, যেমন তখন আমার দাদার কাছে ছিল। একটা সময় আমার দাদা মেয়ে নাতি আদর করতো, কিন্তু আমার ভাই হওয়ার পর চেঞ্জ, ওকে বেশি আদর করে। তো দাদার কাছেই ও মানে ক্লাস 8 পর্যন্ত, মানে আমার দাদা যতদিন বেঁচে ছিল দাদার কাছে ছিল। তো আমি হঠাৎ যখন জানতে পারে, ফিল করে আমি আছি বা আমি হব, সে তোকে রাখতে চায়নি বাবার কারণে। আসলে সে অনেক চেষ্টা করেছে, ফেলে দেওয়ার জন্য। হ্যাঁ অনেক কিছু খেয়েছে, তার মুখের কথা যে আমি কি করতাম, একটা অমানুষের কাছে এনে আমি তোকে কেন কষ্ট দিব। দেন
অনেক নাকি সে ট্রাই করছে, বাট আল্লাহর জিনিস আল্লাহ তো ও দিবেই। মাই গড। দেন সে এখন কান্না করে আর বলে যে আল্লাহ হয়তো এই জন্যই তোকে নেয় নেই ফেরত, আমার জন্য। আমার কলজাটা কাঁপা উঠছে জানেন, কলজাটা কাঁপা উঠছে। মানে মা কিরকম একটা পজিশনে গেলে তার বৈধ সন্তানকে দুনিয়াতে আনতে ভয় পাইতেছে, হুম কত বাজে কিছু সে দেখতেছে হুম। যে হইতেছে তার সাথে। আমার মায়ের জায়গায় যদি অন্য কেউ থাকতো না, হয়তো বা আমাদেরকে ফেলে রেখেই চলে যেত অন্য কারোর সাথে। এটা চিন্তা করেন ডিপলি। 12 বছর, এক যুগ চেষ্টা করেছে আমার বাবাকে ভালো করার জন্য। এবং এর মধ্যে সে টাকা পয়সা দিচ্ছে না, খোঁজ নিচ্ছে না, থাকছে না। আম্মু কাজ করতো বাইরে, আম্মুর কাছ থেকে এসে টাকা চাইত। রিয়েলি? নিশ্চয়ই আম্মা আবার দিত, নেও স্বামী। কি করবে, ভালো হয়নি দেখি আন্তরিকতা দেখাই। সে যে পরিমাণ টর্চার করছে, এগুলো আমি মানুষকে বললে আমার বাবাকে গালি দিবে, আমি চাই না। আমি ছাড়া অন্য কেউ গালি দিবে। গায়ে হাতে তুলছে। কি বলেন, 12 বছরে সব মিলে 1 মাস হবে হাত তুলে নাই, আর বাকি দিন। নো ওয়ে, নো ওয়ে। আল্লাহ মাফ করুক। আচ্ছা, ইউর এ ফাইটার ভাই, ইউর এ টাইগ্রেস। মানুষ খারাপে আগুনে পড়লে উঠে আসার শক্তি পায় না, পুড়ে মরে যায়। বিপদে পড়লে ধাপাস করে সেন্সলেস হয়ে যায়। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে আমার মনে হয় হয়তো মারা যেত, নাহলে একবারে খারাপ হয়ে যেত। আপনার কি মনে হয়? I see you a innocent, pretty tiger. But truly আমার কোনো ধারণা ছিল না আজকের এপিসোডটা আমার এইভাবে যাবে। আমি when I saw your song, I felt এটা তো একটা আদরের বাচ্চা, তো একটা উড়াউড়ি করে প্রজাপতি টাইপের মানুষ হবে। ডিপ ইন ডাউন তার ভেতরে এত কিছু, এত ঝড়, এত অন্ধকার, এত কষ্ট। বিশ্বাস করো ভাই, তুমি যখন আমাকে বলছিলে যে ভাই এটা একটা অন্য জিনিস হবে আপনার সাথে আমার বসলে, অ্যান্ড আই হ্যাভ সিন ইট নাও। আমি বলেছিলাম আমার একটা হিস্টোরিক্যাল পডকাস্ট হবে। আমার অনেক ওজন লাগতেছে, আমার নিঃশ্বাস অনেক ভারী হয়ে আছে। আমি 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 আসলে প্রস্তুত ছিলাম না আজকের এটার জন্য। আমি তো এখনো অনেক কিছু বলিনি, আরো শেষ আছে? অনেক। আমি এমনি এমনিতে এরকম হয়নি। আমি নিজেকে শক্ত করছি শুধুমাত্র আমার মায়ের জন্য। ট্রাস্ট মি, আমার নিজের জীবনে আমার নিজের জন্য কোনো চাওয়া পাওয়া নেই। আমার শুধু একটাই চাওয়া, আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার মাকে সুখী দেখতে চাই। তার কি লাগবে, কি চাই তার, আমি দেব। চাওয়ার আগে পায়ের কাছে থাক। চাই। আমি দোয়া করি যেন বাংলাদেশের মেয়েরা শিখুক তোমার কাছে শক্ত হওয়াটা। আমি দোয়া করি সবাই যেন ভিডিওটা দেখে আর মেয়েটাকে নমুনা নেন যে বিপদ আসলে পড়ে যেতে হয় না। Oh my God. আর অবশ্যই একটা জিনিস বলবো সবাইকে, যে বাবা মা যতই খারাপ হোক, ধরো তারা তোমার সাথে খারাপ ব্যবহার করতেছে, তারা তোমাকে দেখতে পারে না, আগে অবজারভেশন করবা তোমার অপরাধ কোথায়। যদি দেখো যে তোমার কোনো অপরাধ নেই, নিজের মতো করে মুভ অন করো, বাট তাদেরকে ছেড়ো না। কারণ তারা যতই খারাপ হোক, তাদের বদদোয়া কিন্তু লেগে যায়। আর বাপ বাদ মা, মায়ের ভালোবাসা দোয়া থাকলে সব কিছুতে সাকসেস। আমি বললাম, আমি প্রমাণ, আমি জানি। কি হবে? একটা আনএক্সপেক্টেড শো করলাম অ্যান্ড আমি অনেক হ্যাপি, আমি অনেক খুশি যে আমি নিজে অনেক কিছু শিখলাম। অনেস্টলি আমি আমি খুব ভেঙে পড়ি মাঝে মধ্যে। আমার মনে হয় যে আমার আর কত নিব, আর কত অবিশ্বাস মানুষকে বোঝাবো, সম্ভব না, ভাল লাগে না। এইটুকু বয়সে এত কিছু আমি যেটুকু শুনলাম এই 1-1.5 ঘন্টার মধ্যে আমার 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 আই সেলুট ইউ বস। এনিথিং লাস্ট ওয়ার্ড ফর আওয়ার মিলিয়ন্স অফ লিসনার্স? কি বলবো, এখন আর কিছু বলতেই ইচ্ছে করে না আমার কাউকে। মানে এমন একটা মানুষ হয়ে গেছে, এক্সপ্লেন করতে ইচ্ছে করে না, কোনো কিছু জানাইতে ইচ্ছে করে না। থাক,
মানে এমন একটা জেনারেশনে চলে আসছে, এখানে বলে লাভটা কি? কি বলবো, কিছু বলার নেই। যাকে বুঝাইতে হয় সে তো কোনোদিন বোঝেই নেই, যে বোঝার সে তো বুঝাই নাই, তাকে কিছু বলতে হয় না। বলতে হয় না, সেটাই। গড ব্লেস ইউ, আল্লাহ সকল সুখ দিক তোমাকে, দোয়া করবেন। অলওয়েজ মা বাবাকে দেখার সুযোগ দিক, আরে 100টা বাচ্চা কাচ্চা হোক। আমি মরেই যাব, আমি নিজেই তো বাচ্চা। অন্তত পক্ষে একটা ফুটবল টিম, 11টা ছেলে জেরিদের সিট, সব ট্যাও 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 করে মা মা মা। আল্লাহ। আমি দেখতে চাই। সেটা হবে না, ও মাই গড, আমি তো স্বপ্নেও কল্পনা করতে পারবো না, আমি ভাবলেই মরে যাবো আমার মনে হয়। আল্লাহ। থ্যাংক ইউ বাচ্চা, আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ।